হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করব হিমশৈল, যেটি তোমাদের পরীক্ষায় 2 মার্কসের মতো আসে। দেখো, এখানে আমি একটা ন্যাচারাল ছবি রেখেছি, অর্থাৎ প্রকৃতিতে হিমশৈল যেমন হয়, আর এটি হলো তোমরা পরীক্ষায় যেভাবে আঁকবে। তো দেখো, আগে আমি আঁকার নিয়মটা বুঝিয়ে দিই। এরকম প্রথম একটি জলের স্তর আঁকবে, তারপর ওপরে কিছুটা অংশ থাকবে, কিন্তু ওপরে একদমই কিছুটা অংশ, মানে একদম অল্প। কারণ আমরা কি জানি, হিমশৈলের 1/9 জলের ওপরে থাকে, অর্থাৎ 1 ভাগ জলের ওপরে, 9 ভাগ জলের নিচে। ঠিক আছে? তো 1 ভাগ যেহেতু জলের ওপরে থাকে, সেটা একদমই অল্প একটুখানি, আর নিচের অংশটা অর্থাৎ জল লেভেলের, এই যে জলের লেভেল, এর নিচে পুরো অনেকটা অংশ আমাদের আঁকতে হবে, যাতে বেশি অংশটা বোঝায়। তো দেখো, হিমশৈল কি? হিমশৈল হলো মেরু অঞ্চলে সমুদ্র জলে যখন ভাসমান এবং গতিশীল বরফের স্তূপ। দেখো এই যে, অর্থাৎ সমুদ্র জল মেরু অঞ্চল মানে কি, সেখানে তো পুরো টেম্পারেচার 0 ডিগ্রির নিচে থাকে সব সময়, যার ফলে সমুদ্রের জলও অত্যন্ত ঠান্ডা, অতি শীতল। তাই সেখানে বরফের স্তূপ যখন সমুদ্রের জলের মধ্য দিয়ে ভেসে ভেসে আসে, তখন তাকে আমরা হিমশৈল বলি। এবং এই হিমশৈলগুলি, এইটুকু মনে রাখো, মহাদেশীয় হিমবাহের অংশ। আমাদের যে হিমবাহের শ্রেণীবিভাগ আছে, পাদদেশীয় হিমবাহ, মহাদেশীয়, উপত্যকা হিমবাহ, তো সেই মহাদেশীয় হিমবাহের কি হয়, প্রান্তভাগ মেরু প্রদেশে অনেক সময় ভেঙে গিয়ে সেটি সমুদ্রের জলে ভাসতে ভাসতে ভেসে আসে আর কি, প্রবাহিত হয়। তখন আমরা তাকে হিমশৈল বলি, যার জলের ওপরে মাত্র 1/9 অর্থাৎ 9/1 অংশ মাত্র জলের ওপরে আমরা দেখতে পাই, যার ফলে দূর থেকে দেখলে মনে হয় একদম ছোট একটি বরফের টুকরো ভেসে আসছে, কিন্তু সেটি নয়। অ্যাকচুয়ালি এর নিচে থাকে এর একটি বিশাল অংশ, অর্থাৎ বাকি 9/1 মাত্র জলের ওপরে থাকে, বাকি 8 ভাগ পুরোপুরি জলের তলায় নিমজ্জিত অবস্থায় থাকে। তো এইগুলো বৈশিষ্ট্য হিসাবে তোমাদের লিখতে হবে। এবং এর ফলেই 1912 সালে যে ভয়ঙ্কর টাইটানিকের দুর্ঘটনা ঘটে, সেটি তোমরা সকলেই জানো। এই টাইটানিক জাহাজ, যে জাহাজের নাবিকেরা, তারাও বুঝতে পারেনি যে এটি একটি হিমশৈল এবং জলের নিচে এর বিস্তৃত অংশ আছে। এই হিমশৈলের সঙ্গেই সেই টাইটানিক জাহাজ ধাক্কা খায়, এবং টাইটানিক আজ শুধুমাত্র একটি ধ্বংসাবশেষের ইতিহাস আমাদের কাছে। তো এই গেল হিমশৈলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এই ছবিটি তোমরা আঁকবে, এই যে এখানে জলের লেভেল দিয়ে বোঝাবে, জলের নিচে এটুকু আছে, জলের ওপরে এটুকু দিয়ে পেন্সিলে করে সেট দিয়ে দেবে। তোমরা পরীক্ষায় ছবি অবশ্যই কিন্তু পেন্সিলে এঁকো। এবং এর পরবর্তী আরেকটি পয়েন্ট যেটি মনে রাখতে হবে, হিমশৈলের ফলে সৃষ্টি হয় মগ্নচড়া। এই মগ্নচড়াটা অনেক সময় তোমাদের 2 মার্কসের আসে, যে মগ্নচড়া কি। দেখো, এটিও হিমশৈলের সঙ্গে সম্পর্কিত, বলে দিই। হিমশৈল মানে কি? বরফের স্তূপ, হিমবাহের একটি ভগ্নাবশেষ, মহাদেশীয় হিমবাহ। আর আমরা কি জানি, হিমবাহ মানে কি, সেটি মিষ্টি জলের জমাটবদ্ধ অবস্থা। তো সেই হিমশৈল যতক্ষণ মেরু প্রদেশে থাকছে বা মেরু অঞ্চলে থাকছে, ততক্ষণ সে জমাটবদ্ধ। এবার সমুদ্রের জলে ভাসতে ভাসতে আস্তে আস্তে যখনই সে উপক্রান্তীয় বা মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে আসছে, অর্থাৎ যেখানে টেম্পারেচার 0 ডিগ্রি থেকে একটু ওপরে উঠতে শুরু করেছে বা টেম্পারেচার বাড়তে শুরু করে দেয়, 0 আর থাকে না। আর আমরা কি জানি, 0 ডিগ্রি পর্যন্তই জল জমাটবদ্ধ হয়ে বরফ থাকে। ঠিক 0 ডিগ্রির ওপরে টেম্পারেচার বাড়তে শুরু করলেই সেই জমাটবদ্ধ বরফ গলতে শুরু করে। স্বাভাবিকভাবে হিমশৈলও গলতে শুরু করে যখন সেটি উপক্রান্তীয় বা মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে এসে পৌঁছায়। এবং স্বাভাবিকভাবেই যখন শীতল স্রোত বা উষ্ণ স্রোত যে অঞ্চলে মিলিত হয়, শীতল স্রোতের সঙ্গে বাহিত হয়ে আসা হিমশৈলগুলো গলতে শুরু করে, কারণ উষ্ণ স্রোতে সেখানে আসা মাত্রই সেখানকার জলের উষ্ণতা একটু বাড়িয়ে দেয়। তখন হিমশৈলগুলো গলে গিয়ে সেখানে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, কাঁকড়গুলো সেই সমুদ্রের মধ্যে জমাট হতে থাকে। সেই সমুদ্রের মধ্যে সঞ্চিত হতে হতে কি হয়, একটা সময়
সেই অঞ্চলটিতে সমুদ্রের তলদেশে একটি চড়া সৃষ্টি হয় এবং সমুদ্র তলদেশটি অগভীর হয়ে পড়ে। ঠিক এইরকমই আমাদের মগ্ন চড়া সৃষ্টি হয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক অঞ্চলে, যেগুলি মৎস্য আহরণ ক্ষেত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ মগ্ন চড়া মানেই সেখানে বিভিন্ন ধরনের মাছেদের আগমন ঘটে, কারণ সেখানে প্ল্যাঙ্কটন জন্মায় এবং সেই প্ল্যাঙ্কটনগুলিকে মাছেরা খেতে আসে। তো এই গেল আমাদের মগ্নচড়া। তো আমি হিমশৈল এবং মগ্নচড়া দুটিই বলে দিলাম। তোমরা এই দুটি হিমশৈল এলে জাস্ট তখন মগ্নচড়া সম্পর্কে এক লাইন লিখো যে হিমশৈল গলে গিয়ে মগ্নচড়া সৃষ্টি হয়, ব্যাকেটে উদাহরণ দিয়ে দিও গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এটা আটলান্টিক মহাসাগরের উদাহরণটা তখন দিতেও পারো নাও পারো, কিন্তু যখন মগ্নচড়া আসবে তখন কিন্তু মগ্নচড়া সম্পর্কে আমাদের ডিটেলস লিখতে হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।